আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা, সপ্তাহ 25। গর্ভাবস্থার 25তম সপ্তাহে গর্ভের ভ্রূণের দ্রুত বিকাশ ঘটতে থাকে। তার মস্তিষ্ক, ফুসফুস এবং পরিপাকতন্ত্র সহ অন্যান্য অঙ্গগুলো শরীরের নিজ নিজ স্থানে গঠিত হয়ে যায়, যদিও এগুলোর পরিপূর্ণ বিকাশ হতে আরো বেশ কিছু সময় প্রয়োজন। বেশিরভাগ মায়েরা হয়তো আরো কয়েক সপ্তাহ আগে থেকেই গর্ভের শিশুর নড়াচড়া বুঝতে শুরু করেন, তবে প্রথমবার মা হতে যাওয়া অনেক নারী হয়তো এই সময়ে এসেই ভ্রূণের নড়াচড়া প্রথমবারের মতো অনুভব করা শুরু করতে পারেন। গর্ভাবস্থার 25তম সপ্তাহকে প্রেগন্যান্সির দ্বিতীয় ট্রাইমেস্টারের 12তম সপ্তাহ হিসেবে ধরা হয়। এই সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার 6ষ্ঠ মাসে। নবজাতক শিশুর আশেপাশে কোনো উচ্চ শব্দ বা দ্রুত নড়াচড়া হলে শিশুকে আঁতকে উঠতে দেখা যায়। উচ্চ কোনো শব্দ হলে শিশু সাধারণত তার মাথা পেছনের দিকে হেলিয়ে দেয় এবং হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করে। আবার হাত এবং পা শরীরের দিকে ভাঁজ করে কুঁকড়ে যায়। শিশুর এই প্রতিক্রিয়াকে মোরো বা স্টার্টল রিফ্লেক্স বলা হয়। গর্ভাবস্থার 25তম সপ্তাহ থেকেই ভ্রূণের এই রিফ্লেক্সের বিকাশ হতে শুরু করে। এর মানে হলো কোনো উচ্চ শব্দে বা মায়ের হঠাৎ নড়াচড়ায় ভ্রূণটি চমকে উঠে হাত পা ছুঁড়তে শুরু করতে পারে, এমনকি তার হেঁচকি তোলাও শুরু হয়ে যেতে পারে। ভ্রূণের এই নড়াচড়াগুলো মা খুব সহজেই অনুভব করতে পারবেন। গর্ভের শিশুটি এই সময় শরীর বাঁকিয়ে তার পা স্পর্শ করতে ও ধরে রাখতে এবং হাত মুষ্টি করতে পারবে। তার শ্রবণ শক্তির মাধ্যমে সে পরিচিত কণ্ঠস্বর চিনতে এবং সবার মাঝখান থেকে মায়ের গলার স্বর আলাদা করে বুঝতে শুরু করতে পারে। ভ্রূণের আকার 25তম সপ্তাহে একটি বাঁধাকপির সাথে তুলনা করা যায়। এই সময় ভ্রূণের উচ্চতা থাকে প্রায় 13.62 ইঞ্চি বা 34.6 সেন্টিমিটার এবং এর ওজন হয় আনুমানিক 1.46 পাউন্ড বা 660 গ্রামের মতো। 25তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়, যেমন ভ্রূণের ত্বক এ সপ্তাহে এসে আরো বেশি লালচে বা গোলাপি বর্ণ ধারণ করতে থাকে, কারণ তার ত্বকের নিচে ক্যাপিলারিস নামের ক্ষুদ্র রক্তবাহী নালী গঠিত হয় এবং নালীগুলো রক্ত পরিবহন করতে শুরু করে। এছাড়াও ভ্রূণের শরীরে চর্বির স্তর জমতে থাকার কারণে তার ত্বকের ভাঁজগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। অনেক ভ্রূণের এ সময় মাথায় চুল গজিয়ে যায় এবং এই সময় এসে চুলগুলো রং ধারণ করতে শুরু করে, তবে চুলের এই রং তার জন্মের পর পরিবর্তিত হয়ে যেতে পারে। ভ্রূণ অবস্থার এই চুলগুলো বেশিরভাগ সময় জন্মের পর ঝরে যায় এবং নতুন চুল গজায়। 25তম সপ্তাহে ভ্রূণের ফুসফুসে রক্তনালী গঠিত হতে শুরু করে, যাতে ফুসফুস আরো বিকশিত হয়ে ওঠে। ইতিমধ্যেই ভ্রূণটি সারফ্যাক্ট্যান্ট নামের এক ধরনের তরল উৎপন্ন করতে শুরু করেছে, যেগুলো ফুসফুসের বায়ুথলিগুলোকে প্রসারিত হতে সাহায্য করে, যাতে আমাদের শরীর শ্বাস গ্রহণ করতে পারে। ভ্রূণের হৃদস্পন্দন এখন এতটাই শক্তিশালী যে খুব সহজেই মায়ের পেটে স্টেথোস্কোপ দিয়ে তার হৃদস্পন্দন শোনা যেতে পারে। এই সময় ভ্রূণের হৃদস্পন্দন থাকে প্রায় 140 BPM এর কাছাকাছি। ভ্রূণের চোখের পাতাগুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করলেও এই সময় তার চোখের পাতা বন্ধ অবস্থাতেই থাকে, যদিও পাতা বন্ধ অবস্থাতেও চোখগুলো আলোর প্রতি সংবেদনশীল থাকে। ভ্রূণের নাসারন্ধ্র এই সময় খুলে যায় এবং ভ্রূণটি এগুলোর মাধ্যমে শ্বাস প্রশ্বাসের অনুশীলনের অংশ হিসেবে অ্যামনিওটিক ফ্লুইড গ্রহণ করতে থাকে। ভ্রূণের আম্বিলিক্যাল কর্ড এ সময় আরো পুরু ও শক্ত হয়ে যায়, যাতে তা গর্ভের ভ্রূণের বাড়তি প্রয়োজন মেটাতে পারে। এই কর্ডটি ওয়ার্টন জেলি নামের এক ধরনের ঘন পদার্থ দিয়ে আবৃত থাকে, যা আম্বিলিক্যাল কর্ডটিকে সুরক্ষিত রাখে। গর্ভাবস্থার 25তম সপ্তাহে মায়ের জরায়ুর আকার অনেকটা ফুটবলের সমান হয়ে যায় এবং নাভি ও বুকের হাড়ের মাঝ বরাবর চলে আসে। মায়ের পেটের আকার ও ওজন বাড়ার কারণে এই সময় মায়ের ভর কেন্দ্রের পরিবর্তন হয়। এতে মায়ের শরীরের ব্যালেন্স রাখা একটু কষ্টসাধ্য হয়ে ওঠে।
এছাড়াও মায়ের শরীরের জয়েন্টগুলো এই সময় একটু নমনীয় হয়ে যায়, তাই চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন হয়। তবে হ্যাঁ, কখনো যদি হোঁচট খান কিংবা একটু পিছলে যান তবে খুব বেশি আতঙ্কিত হবেন না। গর্ভের শিশু জরায়ুর ভেতর অ্যামনিওটিক স্যাকে সুরক্ষিত অবস্থায় থাকে। তারপরও ছোটখাটো কোনো দুর্ঘটনায়ও নিশ্চিন্ত হওয়ার জন্য যথাযথ চেক আপ করিয়ে নিতে পারেন। গর্ভাবস্থায় শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন মায়ের হৃৎপিণ্ডের কাজও অনেক বেড়ে যায়। ভ্রূণের শরীরে পরিমাণ মতো রক্তের প্রবাহ এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের শরীরের রক্তের পরিমাণও একই সাথে বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়া রক্ত শরীরের সবখানে পৌঁছে দেওয়ার জন্য মায়ের হৃৎপিণ্ডকেও আরো দ্রুত পাম্প করতে হয়। এ সময় প্রতি মিনিটে মায়ের শরীরের হৃদকম্পনও স্বাভাবিক সময়ের চাইতে 10 থেকে 20 বার বেড়ে যেতে পারে। এছাড়াও মায়ের শরীরের রক্তনালীগুলো বিস্তৃত হয়, অর্থাৎ সেগুলো অপেক্ষাকৃত একটু বড় হতে থাকে, তাই এই সময়ে শরীরের রক্তচাপ একটু কমে আসে। এসব কারণে মাঝে মধ্যে মনে হতে পারে যে আপনার বুক কেমন জানি ধড়ফড় করছে অথবা হার্টবিট খুব জোরে জোরে হচ্ছে। যদিও এই ধরনের বুক ধড়ফড় বা পালপিটেশন করাটা গর্ভাবস্থায় খুব স্বাভাবিক এবং এতে কোনো ধরনের শারীরিক ক্ষতি সাধারণত হয় না, তবে অন্য বড় কিছু রোগের কারণেও এই বুক ধড়ফড় হতে পারে, তাই ঝুঁকি কিছুটা থেকে যায়। যদি বুক ধড়ফড় করা খুব বেশি সময় ধরে চলতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয় বা বুকে ব্যথা অনুভব হয়, তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে শোয়া বা বসা থেকে ওঠার সময় ধীরে ধীরে মুভ করার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। বিভিন্ন কারণে গর্ভাবস্থায় হেমোরয়েডস বা পাইলস হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। ক্রমবর্ধমান জরায়ু, কোষ্ঠকাঠিন্য এবং প্রজেস্টেরন হরমোনের আকস্মিক বৃদ্ধির ফলে গর্ভবতী মায়েদের পাইলস বা অশ্বরোগ হয়ে থাকে। মাঝে মাঝে ভেরিকোজ ভেইনের অস্বাভাবিক বৃদ্ধির ফলেও গর্ভাবস্থায় হেমোরয়েডস বা অশ্ব হয়ে থাকে। এই উপসর্গ খুব বেশি ঝুঁকিপূর্ণ না হলেও এতে অনেক ব্যথা থাকতে পারে এবং রক্তক্ষরণেরও সম্ভাবনা থাকে। কোষ্ঠকাঠিন্য হলে এই সমস্যা বেড়ে যেতে পারে, তাই কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। পেলভিক এক্সারসাইজগুলো এক্ষেত্রে ভালো কাজ দিতে পারে। এছাড়া মলত্যাগের চাপ আসলে কখনো আটকে রাখার চেষ্টা করবেন না। ব্যথা নিয়ন্ত্রণের জন্য আক্রান্ত স্থানে আইস ব্যাগ ব্যবহার করতে পারেন। তবে ব্যথা যদি খুব বেশি হয় এবং রক্তপাত হয় তবে দ্রুত ডাক্তারকে জানানো জরুরি। গর্ভাবস্থায় মায়ের শরীরে হরমোন, বিপাক, তরল ধারণ এবং রক্ত প্রবাহে যেসব পরিবর্তন আসে তার সবকিছুই মায়ের চোখ এবং চোখের দৃষ্টির উপর প্রভাব ফেলতে পারে। যেমন এ সময় শরীর তরল ধরে রাখে বলে মায়ের চোখের কর্নিয়ার ঘনত্ব কিছুটা বেড়ে যেতে পারে। এটি যদিও খুব সামান্য পরিবর্তন, কিন্তু তার ফলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে পারে। কিছু মায়েদের এ সময় চোখ শুকনো লাগতে পারে এবং চোখে অস্বস্তি বোধ হতে পারে। যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকেন তবে তা দীর্ঘ সময় একটানা ব্যবহার না করার চেষ্টা করুন। যদি তাতেও সমস্যা হয় তবে সন্তান জন্মদান পর্যন্ত চশমা ব্যবহার করুন। টিভি, কম্পিউটার বা ফোনের দিকে একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকবেন না, এর কারণে চোখের শুকনো ভাব বা চোখের বিভিন্ন সমস্যা আরো বেড়ে যেতে পারে। গর্ভাবস্থায় চোখের সমস্যা মাঝে মাঝে মারাত্মক জটিলতার কারণ হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ বা প্রি-অ্যাক্লাম্পসিয়া, ব্লাইন্ড স্পট বা চোখে অন্ধকার দেখা, সবকিছু দুটো করে দেখা, ঝাপসা দৃষ্টি, আলো সংবেদনশীলতা বা আলো সহ্য করতে না পারা, হঠাৎ হঠাৎ চোখে দৃষ্টির লোপ পাওয়া কিংবা হঠাৎ চোখে আলোর ঝলকানি দেখা ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। গর্ভাবস্থায় নাভিতে ব্যথা সাধারণত মায়ের শরীরের আভ্যন্তরীণ পরিবর্তনের কারণে হয়। এই সময় কেউ কেউ নাভিতে এবং এর চারপাশে ব্যথা ও জ্বলুনি অনুভব করতে পারেন। নাভির জায়গা ফুলেও যেতে পারে। গর্ভকালীন সময়ে নাভিতে ব্যথা পুরো সময় জুড়ে আসা যাওয়া করতে পারে। কেউ কেউ এসব ব্যথার সাথে মানিয়ে নেন, আবার কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থার শেষের দিকে ব্যথা অনেক তীব্র হতে পারে। এর থেকে স্বস্তি পেতে আপনার পেটের উপর থেকে চাপ কমিয়ে দেখতে পারেন।
ঘুমানোর সময় পাশ ফিরে শোন এবং পেটের নিচে বালিশ দিয়ে সাপোর্ট দিন যাতে পেটের উপর চাপ কম পড়ে। ঢিলে ঢালা কাপড় পরবেন যাতে নাভিতে ঘষা না লাগে। নাভিতে এবং এর আশেপাশে ব্যথা হলে আইস প্যাক ব্যবহার করা যেতে পারে। এর ফলে রক্তনালীগুলো রিল্যাক্সড হবে এবং চাপ কমবে। কোনো কোনো সময় হালকা গরম সেক দিলেও আরাম অনুভূত হতে পারে। তবে নাভি সংক্রান্ত কিছু কিছু উপসর্গের ক্ষেত্রে মায়েদের সাবধান থাকতে হবে। যদি ব্যথা খুব বেশি হয় এবং সাথে জ্বর, বমি, শরীর ফুলে যাওয়া, ক্র্যাম্পিং, রক্তপাত ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরো অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন। গর্ভকালীন সব ধরনের উপসর্গ নিয়ে জানতে কমেন্ট বক্সে দেয়া আর্টিকেলগুলো পড়ুন। পূর্ববর্তী সপ্তাহে করা গ্লুকোজ স্ক্রিনিং টেস্টে যদি অস্বাভাবিকতা পাওয়া যায় তবে আরো কিছু পরীক্ষার পরামর্শ দেওয়া হবে। এসব পরীক্ষায় বেশ কিছু সময় না খেয়ে থাকতে হতে পারে। করণীয় সম্পর্কে ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন। যদি গত সপ্তাহে টেস্ট করে না থাকেন তবে চিন্তিত হওয়ার কিছু নেই। গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয়ের এই টেস্ট সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মাঝে যে কোনো সময় করা যায়। তাই না করে থাকলে ডাক্তারের সাথে কথা বলে টেস্ট করিয়ে নিন। আপনার রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আছে কিনা তা দেখার জন্য এই সপ্তাহে ডাক্তার রক্ত পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। এখন থেকে আপনাকে খাবারের সাথে বাড়তি লৌহ উপাদানের সাপ্লিমেন্ট বা আয়রন সাপ্লিমেন্ট ট্যাবলেট আকারে নিতে হতে পারে। কোনো কোনো ডাক্তার গর্ভাবস্থার প্রথম থেকেই খাবারের পাশাপাশি বাড়তি আয়রন সাপ্লিমেন্ট চালিয়ে যেতে বলতে পারেন। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ নারী গর্ভধারণ করার অনেক আগে থেকেই রক্তশূন্যতায় ভোগেন। যেহেতু এখন ক্রমাগত বাড়তে থাকা জরায়ুকে জায়গা করে দেওয়ার জন্য আপনার পেশি এবং লিগামেন্টগুলোতে টান বাড়বে, তাই আপনি সামান্য ব্যথা অনুভব করতে পারেন। যদি আপনি এখনো ব্যায়াম শুরু না করেন তাহলে এই পর্যায়ে নিয়মিত গর্ভাবস্থার উপযোগী কিছু ব্যায়াম করতে পারেন। এতে আপনার পেশি সবল থাকবে। এই সময় থেকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ শুরু করতে পারেন। এসব ব্যায়ামগুলো প্রসবের সময় বেশ সাহায্য করে। সেই সাথে প্রসবের পর দ্রুত সেরে উঠতে এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে না পারার মতো সমস্যা রোধে বেশ কার্যকর। এই সময় মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর রাখতে হবে। গর্ভকালীন সময়ের মানসিক চাপ ও উদ্বেগের পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তবে তা গর্ভাবস্থায় বিষণ্ণতা ও অন্যান্য